বর্তমানে খেলাধুলোর পরিস্থিতি কী রয়েছে এই রাজ্যে? রাজ্যের পরিস্থিতি বলতে গেলে ধরুন এখন সেইভাবে খুব সন্তোষজনক জায়গা বলা যাবে না। কোনো ক্ষেত্রে আমরা ক্রীড়া জগতে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্ষেত্রে যাচ্ছি না, ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা ক্রীড়া জগতে সেই মুহূর্তে পশ্চিমবঙ্গ খুব একটা দাপটের সঙ্গে কিছু করছে না কোনো ক্ষেত্রেই। সে ফুটবল বলুন, ক্রিকেট বলুন বা যে কোনো খেলা ক্ষেত্রে বলুন। যদি আমরা সন্তোষ ট্রফি জিতেছি জাস্ট 1 বছর 2 বছর আগে, কিন্তু তার সঙ্গে একটা ব্যাপার হচ্ছে এর প্রধানকে যে কারণটা সেটা হচ্ছে মাঠে ছেলে কমে যাওয়া। মাঠে যদি হ্যাঁ ঠিকই তাই, মানে এটা একটা অদ্ভুত রকমের, আমার কাছেও একটা অদ্ভুত লাগে যে মাঠে যারা ক্রীড়া জগতে থাকবে, যারা ভবিষ্যতে ক্রীড়াবিদ হতে যাচ্ছে, তাদের উপস্থিতির হারটা অস্বাভাবিকভাবে কমে যাওয়া। এটা একটা ট্রেন্ড শুরু হয়েছে বেশ কয়েক দশক ধরে, এবং সেটা সত্যিই চিন্তার বিষয়। কারণ এইভাবে যদি উঠতি ক্রীড়াবিদ বা যারা আসবে, যারা ভবিষ্যতে ক্রীড়াবিদ হতে যাচ্ছে, তারা যদি মাঠে না আসে, তাহলে আমরা ক্রীড়াবিদ পাবো কোত্থেকে? এবং তার মধ্যে থেকেই তো আমাদের ভেবে নিতে হবে যে ভবিষ্যতে কোনো একজন গোলকিপার পাবো যার নাম হয়তো হবে ভাস্কর গাঙ্গুলি, তার মধ্যে হয়তো আমরা পাবো ভবিষ্যতে কোনো একজন প্লেয়ার আসবেন যার ক্রিকেটার যার নাম হবে হয়তো সৌরভ গাঙ্গুলি, তার মধ্যেই হয়তো আমরা পাবো ভবিষ্যতে কোনো একজন সোমা বিশ্বাস বলে অ্যাথলিট উঠে আসবেন, ভবিষ্যতে হয়তো টেবিল টেনিসের জন্য মান্তু ঘোষা আসবেন। কিন্তু খেলাধুলোর ক্ষেত্রে যদি মানুষই না আসে মাঠে বা ক্রীড়া ক্ষেত্রে, তাহলে আশা করে তো লাভ নেই। এটা কেন হচ্ছে, মানে কি বর্তমান সমাজে কি বলবো, মানে পশ্চিমী কালচারের এফেক্ট, না পশ্চিমে অন্যরকম কালচার, কিন্তু আমাদের এখানে সেই ধরনের মানুষের ইন্টারেস্ট নেই খেলাধুলার প্রতি? আর যদি পাশ্চাত্যের কথাটা, খুব ভালো প্রশ্ন করেছেন, যদি পাশ্চাত্যের কথাটা আমরা আলোচনা করি, তাহলে ওখানে কিন্তু ছোটো বয়স থেকে বাচ্চাদেরকে ভাগ করে নেওয়া হয়। কি করে নেওয়া হয়? তাদের ক্ষেত্রে করে নেওয়া হচ্ছে কে কোন কারিকুলামে যাবে, সেটা কিন্তু ওরা ডিসাইড করে নেয় আগেই। আমাদের 140 কোটির দেশে বোধহয় এতটা আশা করাটা বাতুলতা হয়ে যাবে, বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। কারণ 140 কোটি, যেটা 50 লাখ বা 70 লাখ বা 1 কোটির দেশে সম্ভব, সেটা 140 কোটির দেশে কোনোভাবেই সম্ভব না। এবার সেক্ষেত্রে আমাদের কি হতো, আমাদের খেলা এত কাল ধরে, আমি নিজে পড়াশোনা স্কুল থেকে করেছি, আমি বোলপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্র, তার আগে বোলপুর গার্লসের প্রাইমারি সেকশনেও পড়াশোনা করেছি। আমি জানি, আমরা বিশ্বভারতীতে পড়েছি। বিশ্বভারতীতে আমরা সব ক্ষেত্রে দেখেছি স্কুল লাইফে মাঠে যাওয়াটা ছিল কম্পালসারি, বাধ্যতামূলক। একটা পিরিয়ড থাকতো যেটা ফিজিক্যাল এডুকেশনের পিরিয়ড, সেটা হয়ে যাওয়ার পর বিকেলে যদি কখনো, আমার এখনও মনে পড়ে, আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই, শ্রদ্ধেয় শম্ভুনাথ সিংহ মহাশয়, মানে যিনি মনাদা বলে পরিচিত, এবং আমাদের শম্ভুনাথ দে মহাশয়, যারা আমাদের মাঠে সেইভাবে উৎসাহিত করতেন, একটা দিন অনুপস্থিতি মাঠে মানে তারা পরের দিন যে কী শাস্তি দেবেন স্কুল থেকে আরম্ভ করে বাইরে অবধি, সেটা তারা খুঁজে বেড়াতেন। কারণ তারা মনে করতেন মাঠে যত বেশি সংখ্যায় ক্রীড়ার ছেলেরা বা মেয়েরা আসবে, তত বেশি সংখ্যাতে আমাদের এখানে মাঠে ভবিষ্যতের জন্য ক্রীড়াবিদ তৈরি হবে। এর ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা কিন্তু আমাদের মতো যারা আজকে ধরুন বাবা মায়ের জায়গায় চলে গেছে, তাদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে যে বাচ্চাকে মাঠে পাঠানোর জন্যে। কিন্তু বাচ্চাকে মাঠে পাঠানোর মানে এই হবে না যে তাকে তৈরি করতে হবে সৌরভ গাঙ্গুলি। যদি মাথায় এইটা নিয়ে কাউকে বাচ্চাকে মাঠে পাঠানো হয় যে আমার ছেলেটা সৌরভ গাঙ্গুলি হবে, আমার মেয়েটা বর্তমানে রিচা ঘোষ হবে, আমার যে মেয়েটা বাস্কেটবল খেলতে যেতে তাকে অপর্ণা ঘোষ হতে হবে, তাহলে তাকে মাঠে পাঠিয়ে লাভ নেই। কারণ একটা কথা মনে রাখতে হবে, মাঠে যাওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন। একজন যদি বিকেলে পরিশ্রম করে মাঠে 1.5-2 ঘন্টা, তার ক্ষেত্রে তার শরীর গঠন এবং চরিত্র গঠন মাঠে অনেক বড় ভূমিকা থাকে। আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দের, আমাদের সর্বজন শ্রদ্ধেয়, তার সেই বিশাল উক্তি ফুটবল এবং গীতার সঙ্গে তুলনা করে, তিনি কিন্তু কোনোভাবেই গীতা পাঠকে ছোট করতে চাননি, কিন্তু তিনি কখনোই বলতে চাননি ফুটবল খেলার মাধ্যমে মারাদোনা বা লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো তৈরি করার জন্যে। তার বক্তব্য ছিল ফুটবল, গীতা পাঠের থেকে ফুটবল খেলার চরিত্র গঠনের জন্যে একটা বাচ্চার জন্য সবসময় ক্ষেত্রে উপযুক্ত। এই কথাটা যদি আমরা মাথায় রাখি, যদি আমরা দায়িত্বশীল অভিভাবক হিসেবে বাচ্চাদেরকে মাঠে পাঠানোর আগে ভেবে নিই তাকে আমি খেলতে পাঠাচ্ছি, তার কেরিয়ার গড়ে দেওয়ার জন্য নয়, তাকে সৌরভ গাঙ্গুলি হবেই নয়, যে সেইটা যদি করে বন্ধ করেন এবং মাঠে নিয়ে আসার যদি তারা রেগুলার করে ফেলতে পারেন, দেখবেন আমরা ভবিষ্যতে কিন্তু প্রচুর 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 ক্রীড়াবিদ পাবো এবং তাদের মধ্যে থেকে আমরা তারকা পাবো ভবিষ্যতের জন্য। এবার একটু ব্যক্তিগত প্রশ্ন আছে আপনার, যে বিভিন্ন সময় তো আপনি দীর্ঘদিন ধরে আম্পায়ার করছেন, আস্তে আস্তে যেভাবে আপনার প্রমোশন হয়েছে বা যে জায়গায় আপনি রয়েছেন সেটা বিষয়ে একটু বলুন। দীর্ঘ এমন একটা জায়গায় এলো, 27 বছর হয়ে গেল, গুটি গুটি পায়ে চলতে চলতে 27টা বসন্ত পেরিয়ে আজকে মোটামুটি হসন্ত পড়ে গেছে, কিছুদিনের মধ্যে পূর্ণচ্ছেদটাও হবে, মানে রিটায়ারমেন্টের সময় চলে আসছে। তা 27টা বছর পেরিয়ে আমার এইটাই উপলব্ধি যে আমি একটাই
পরম কল্যাণকর ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে মাঠেই সারা জীবন ছিলাম এবং আমার জীবনে কেরিয়ার পেশাটাকেও যেটা আমার ছিল নেশা সেটাই হয়ে গেল শেষ পর্যন্ত পেশা। কিন্তু এর জন্যে কিন্তু কখনো আমার বাবা বা মা তো ধরুন অনেক আমার ছোট বয়সে গত হয়েছেন, বাবা কখনো কিন্তু ভাবেননি যে আমার ছেলেকে তাকে এই তৈরি হতে হবে। আমার বাবা যেমন চিকিৎসক ছিলেন, তিনি কিন্তু কখনো ভাবেননি যে আমার ছেলেকে ডাক্তার হতেই হবে। বাবা কখনো ভাবেননি মাঠে যাওয়ার সময় আমার ছেলেকে খেলে একদিন কোনো না কোনো ক্ষেত্রে বিসিসিআইয়ের বড় আম্পায়ার বা বিসিসিআই আম্পায়ারের ক্ষেত্রে জাতীয় স্তরে উন্নীত হতে হবে। বাবা পাঠাতেন, বাবা নিয়ে আসতেন মাঠে, উৎসাহ দিতেন। আজকে আমি চেষ্টা করে গেছি, পরম কল্যাণময় ঈশ্বরের আশীর্বাদে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি, সকলের শুভেচ্ছা ভালোবাসায়। এবং এইভাবে চলতে চলতে অনেক কিছু, অনেক কত ঘটনার সাক্ষী হয়ে গেলাম। তবে বর্তমান যুগটা এখন হয়ে গেছে, যখন আমি আম্পায়ারিংটা শুরু করেছিলাম তখন জানেন, তখন ব্যাপারটা ছিল বেশিরভাগটাই ছিল মানুষের প্যাশন, এটা কিন্তু প্রফেশন ছিল না। এবার ওই পিটা রয়ে গেল প্যাশনের, কিন্তু প্যাশনটা পাল্টে গিয়ে হয়ে গেল প্রফেশন হয়ে গিয়ে কী হলো, পেশা দাঁড়িয়ে গেল। এখন হয়ে গেছে আম্পায়ারিং যদি কেউ সত্যি ওই স্তরে উন্নীত হতে পারে, তাকে আর অন্য কোনো কর্মক্ষেত্রে কাজ করতে হবে না, কারণ সে যেই টাকাটা তার পারিশ্রমিক হিসেবে সেখানে পাবে তারা তার নিশ্চিন্তে সংসার বা জীবনযাপন করার জন্য যথেষ্ট। কিন্তু সেইটা ভেবে তো আর শুরু করা হয়নি, শুরু করেছিলাম লড়াই করব, মাঠে থাকবো, মাঠের মধ্যেই থাকবো পরিবেশে, সেই সূত্রে খেলাতে খেলাতে আজকে এই জায়গায় গুটি গুটি পায়ে পৌঁছে যাওয়া। 27টা বসন্ত পেরিয়ে গেল, আর 3টে বছর বাকি আছে আমার রিটায়ারমেন্টের জন্য। এই চ্যানেলটা যবে শুরু হয়েছিল, তবে এই চ্যানেলের কর্ণধার সুজিত মণ্ডল আমাকে জানিয়েছিলেন। আমার বহুদিন ধরে এটা এই ব্যাপারে আমার নিজের কিছু বলারও ছিল, কিন্তু একদিন ধরে বলতে পারেনি। তার জন্য প্রথমেই বীরভূম পোর্টালের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আগেই আশা উঠেছিল, আমার কর্মব্যস্ততার জন্যে, আমার পেশাগত কারণের জন্য আমি থাকতে পারি না বলে সেটা দেখা বা সাক্ষাৎ হয়ে ওঠেনি। আমি একটাই বলতে পারি, বীরভূম পোর্টাল যেভাবে শুরু করেছে, একটা টি20 ক্রিকেট ম্যাচে একটা ব্যাটসম্যান যদি প্রথম বলে 6 মেরে শুরু করে, তার কাছে দর্শকদের যে প্রত্যাশা হয়ে যায়, সেই একই প্রত্যাশা এই মুহূর্তে বীরভূম পোর্টালের কাছে বীরভূমবাসীর। যেভাবে তারা শুরু করেছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব বীরভূম পোর্টালের সমস্ত মুহূর্তগুলো যেন ধীরে ধীরে আরও এগিয়ে চলে, আরও উন্নতভাবে তারা খবর পরিবেশন করতে পারে। এবং একই সঙ্গে 2026 সালে আমরা যেহেতু পদার্পণ করলাম, তাই একজন সাধারণ বোলপুর তথা বীরভূমবাসী হিসেবে আমি ক্রীড়া জগতের পক্ষ থেকে বীরভূম পোর্টালকে, তাদের সকল দর্শককে এবং তাদের সকল শুভান্নদায়ীদের জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। একটা কথা মনে রাখবেন, বীরভূম পোর্টাল আছে, দর্শকরা আছে, আবার একই সঙ্গে দর্শকরাও আছে, বীরভূম পোর্টালও আছে। আমরা কিন্তু সবাই একে অন্যের পরিপূরক।